একটি অবিশ্বাস্য এবং অত্যন্ত অস্বস্তিকর দৃশ্যপট দিয়ে আজকের এই গভীর আলোচনা শুরু করা যাক। কল্পনা করা যাক আধুনিক জাপানের একটি ব্যস্ত রাস্তা। একজন বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছেন, আর তাকে দেখে চারপাশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ তরুণীরা উচ্ছ্বসিত হয়ে এগিয়ে আসছে। আচ্ছা। তারা তার সাথে সেলফি তুলছে, অটোগ্রাফ নিচ্ছে। শুধু তাই নয়, এই লোকটি জাতীয় টেলিভিশনে রান্নার রেসিপি নিয়ে লাইভ অনুষ্ঠান করেন। তিনি বেস্টসেলার বই লেখেন, একটি নামকরা ম্যাগাজিনে রেস্তোরাঁর খাবারের রিভিউ নিয়ে নিয়মিত কলাম লেখেন। এই বর্ণনা শুনলে যে কারো মনে হবে এটি অত্যন্ত স্বাভাবিক এবং একজন গুণী সেলিব্রিটির জীবনের গল্প। মানে এমন একজন মানুষ যিনি হয়তো তার মেধা দিয়ে সমাজের শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন। ঠিক, কিন্তু এর পেছনে সত্যটা যখন উন্মোচিত হয়, তখন তা শুধু ধাক্কা দেয় না, পুরো মানব সভ্যতার ওপর থেকে বিশ্বাস নাড়িয়ে দেয়। এই সেলিব্রিটি লোকটি ১৯৮১ সালে প্যারিসে এক ২৫ বছর বয়সী তরুণীকে অত্যন্ত ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছিলেন। এরপর ৪৮ ঘণ্টা ধরে তিনি সেই তরুণীর শরীরের বিভিন্ন অংশ রান্না করে খেয়েছিলেন। কি ভয়ঙ্কর! এবং সবচেয়ে অকল্পনীয় ব্যাপার হল, এই জঘন্য অপরাধ প্রমাণ হওয়ার পরেও তাকে এর জন্য একদিনও জেলের সাধারণ সেলে সাজা খাটতে হয়নি। এই চরম অস্বস্তিকর এবং অন্ধকার সত্য নিয়ে আজকের এই তথ্যানুসন্ধানের শ্রোতাদের স্বাগত জানাই। তবে আজকের এই গভীর আলোচনায় প্রবেশ করার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গম্ভীর সতর্কতা দেওয়া প্রয়োজন। একদমই তাই। আজকের এই পুরো ঘটনায় গ্রাফিক ভায়োলেন্স, নরমাংস ভক্ষণ বা ক্যানিবালিজম এবং মানুষের বিকৃত মানসিকতার অত্যন্ত অস্বস্তিকর কিছু বিবরণ লুকিয়ে আছে। আমরা এখানে কোনো কাল্পনিক ভৌতিক গল্প বা থ্রিলার উপন্যাস নিয়ে কথা বলছি না। না, মোটেও না। এটি ৪৪ বছর আগে ঘটা এক নিরেট বাস্তব ঘটনা। তাই যদি কোনো শ্রোতা অত্যন্ত সংবেদনশীল হন অথবা বয়স ১৮ বছরের নিচে হয়, তবে এই আলোচনাটি থেকে এই মুহূর্তে দূরে থাকাই শ্রেয়। এই সতর্কতাটি সত্যিই খুব জরুরি, কারণ আজ যে তথ্যগুলো উঠে আসবে তা একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে হজম করা অত্যন্ত কঠিন। ঠিক। আজকের এই তথ্যানুসন্ধানের কেন্দ্রবিন্দুতে থাকা সেই অপরাধীর নাম ইসেই সাগাওয়া, এক জাপানি নাগরিক, যাকে সে দেশের মিডিয়া এবং মানুষ চিনত দ্য সেলিব্রিটি ক্যানিবাল নামে। আমরা এই ঘটনাটির সোজা পথে হাঁটব না। আমরা শুরু করব এই অপরাধীর জীবনের শেষ দিক থেকে, মানে তার সেই অভাবনীয় সেলিব্রিটি জীবন থেকে, এবং তারপর ধীরে ধীরে পেছনের দিকে গিয়ে খুঁজব কিভাবে একটি আধুনিক পৃথিবীতে এত বড় আইনি এবং সামাজিক অবিচার সম্ভব হলো। এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি কাঠামো, কারণ এই ঘটনার সবচেয়ে বড় আঘাতের জায়গাটি তো শুধু মূল অপরাধটি নয়, অপরাধের পর সমাজ তাকে কিভাবে গ্রহণ করেছিল সেটাই সবচেয়ে বড় অবিচারের চিত্র তুলে ধরে। একদম। তো ২০১৫ সালে টোকিও শহরের চিত্রটা একবার বিস্তারিতভাবে কল্পনা করা যাক। একটি জনপ্রিয় টিভি কুকিং শো চলছে। অনুষ্ঠানের কেন্দ্রে আছেন সেই ইসেই সাগাওয়া। তার বয়স তখন ৬৬ বছর। ছোটখাটো চেহারার একজন ভদ্রলোক, পাতলা শরীর, চোখে চশমা। দেখতে অনেকটা একজন নিরীহ অবসরপ্রাপ্ত অধ্যাপকের মতোই লাগে। কিন্তু সবচেয়ে জঘন্য বিষয় হল, তিনি সেই টিভি শোতে কি করছিলেন। তিনি মাংসের নানা পদ রান্না করছিলেন। গরুর মাংস, চিকেন থেকে শুরু করে আরও অনেক ধরনের মাংসের রেসিপি। হ্যাঁ, এবং তিনি ক্যামেরার দিকে তাকিয়ে হাসি মুখে বলছিলেন যে মাংসের টেক্সচার বা গঠনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর স্টুডিওতে বসা দর্শকরা রীতিমতো হাততালি দিচ্ছে। অবিশ্বাস্য একটি দৃশ্য। এটা ভাবলেই আমার গা শিরশির করে উঠছে। একটি সভ্য সমাজের দর্শকরা কিভাবে এমন একটি বিষয় হজম করতে পারে, সেই মনস্তত্ত্ব বোঝা আমার জন্য প্রায় অসম্ভব। শ্রোতাদেরও ঠিক একই প্রশ্ন জাগতে পারে। এই লোকটি একজন মাংস বিশেষজ্ঞ হিসাবে টিভিতে আসছেন, এবং তার এই বিশেষত্ব যে কোথা থেকে এসেছিল সেটাও এই শোয়ের দর্শকরা সবাই জানত। হ্যাঁ, গোটা জাপান জানত। তার অপরাধের কথা গোপন ছিল না, বরং তার অপরাধটাই ছিল তার মূল যোগ্যতা। ৯০-এর দশকে তিনি জাপানের অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। জাপানের কিছু ফিল্ম স্টুডিও তাকে কাজ দিয়েছিল শুধুমাত্র তার ওই বিকৃত পরিচয়ের জন্যে। এখানেই আমার তীব্র আপত্তি এবং ক্ষোভ। একটি উন্নত দেশ, একটি সভ্য সমাজ কিভাবে একজন প্রমাণিত অপরাধীকে, একজন নরখাদককে তার অপরাধের খ্যাতি ব্যবহার করে অর্থ উপার্জনের সুযোগ দেয়,
এই সমাজ কি তবে অপরাধের চেয়ে অপরাধীর কুখ্যাতিকে বেশি সম্মান করে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সমাজের এক অদ্ভুত বিকৃত কৌতূহলের মধ্যে, যাকে জাপানি কালচারে বলা হয় গুরু বা গ্রোটেস্ক সাবকালচার। কিন্তু এই মানুষটিকে সমাজ যেভাবে মাথায় তুলে রেখেছিল, তার মানসিকতার ভিত্তিপ্রস্তর কিন্তু তৈরি হয়েছিল অনেক আগেই। মানে তার শৈশবে? হ্যাঁ, এবার একটু অপরাধীর অতীত জীবনের দিকে ফেরা যাক। ১৯৪৯ সালের ২৬শে এপ্রিল জাপানের কোবে শহরের অত্যন্ত ধনী এক শিল্পপতি পরিবারে তার জন্ম হয়। জন্মের সময় সে ছিল প্রিমেচিওর, ওজন ছিল মাত্র ১.৫ কেজি। আচ্ছা, তাকে অনেকগুলো বছর ইনকিউবেটরে এবং রোগভোগের মধ্যে দিয়ে যেতে হয়। এই ছোট্ট একটি তথ্যই কিন্তু তার পুরো মনস্তত্ত্বের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিল, তাই তো? ঠিক তাই। শৈশবের এই শারীরিক দুর্বলতা তার ভেতরে একটি বিশাল হীনমন্যতার জন্ম দেয়। সে সবসময় নিজেকে দুর্বল, খাটো এবং কুৎসিত মনে করত। আর এর ফলে সে শারীরিকভাবে শক্তিশালী, লম্বা এবং সুস্থ মানুষদের প্রতি এক অদ্ভুত আবেশ বা অবসেশনে ভুগতে শুরু করে। একবার শৈশবে তার কাকা তাকে কোলে নিয়ে মজা করে বলেছিলেন, ছেলেটা এত নরম, একে তো খেয়ে ফেলা উচিত। উফ! সাগাওয়া পরে দাবি করেছিল এই কথাটি তার অবচেতন মনে গেঁথে গিয়েছিল। দাঁড়ান, এখানে আমার একটি স্পষ্ট বক্তব্য আছে। এই ধরনের কথা তো শিশুদের আদর করে অনেকেই বলে থাকেন। অনেক শিশুকেই এমন কথা শুনতে হয়। হ্যাঁ, তা ঠিক। একে তো কোনোভাবে মানসিক বিকারের কারণ হিসেবে দাঁড় করানো যায় না। তাহলে সে এমন হলো কেন? এর উত্তর হিসেবে মনোরোগ বিশেষজ্ঞরা তার ১৫ বছর বয়সের একটি ঘটনার কথা উল্লেখ করেন। সেই সময় সাগাওয়ার একজন ৩০ বছর বয়সী জার্মান নারী গৃহশিক্ষক ছিলেন। সাগাওয়া তার উরু দেখে তা কেটে খাওয়ার ফ্যান্টাসিতে ভুগতে শুরু করে। এটি শুধু সাধারণ কোনো যৌন আকাঙ্ক্ষা ছিল না। তার হীনমন্যতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে সে বিশ্বাস করত একজন লম্বা, সুস্থ এবং শক্তিশালী পশ্চিমা নারীকে ভক্ষণ করার মাধ্যমে সে ওই নারীর শারীরিক শক্তি এবং জীবনী শক্তি নিজের ভেতরে শুষে নিতে পারবে। কি সাংঘাতিক চিন্তা! চিকিৎসাবিজ্ঞানে একে অত্যন্ত বিরল একটি মানসিক অবস্থা, ভোরেফিলিয়া বলে চিহ্নিত করা হয়, যেখানে যৌন উত্তেজনার সাথে মানুষ খাওয়ার আকাঙ্ক্ষা যুক্ত থাকে। এই জায়গাটিতে আমার একটি নৈতিক প্রশ্ন আছে। এই যে ভোরেফিলিয়া বা এই ধরনের মানসিক অবস্থার কথা বলা হচ্ছে, এটিকে কি আসলে আমরা অসুস্থতা বলতে পারি? কেন মনে হচ্ছে আপনার এমনটা? কারণ একে একটি রোগ বা অসুখ বলে আখ্যা দেওয়া মানে কি তার এই ঠান্ডা মাথার নিষ্ঠুরতাকে একটি ডাক্তারি অজুহাত বা বৈধতা দেয়া নয়? সে তো নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করেছে। এই যুক্তিটি অত্যন্ত গভীর এবং পরবর্তীতে আইনি লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দুই ছিল এটি। মূল ঘটনায় পৌঁছালে এই প্রশ্নের উত্তর আরও স্পষ্ট হবে। আমরা চলে যাচ্ছি ১৯৭৭ সালে। সাগাওয়ার বয়স তখন ২৮। আচ্ছা। সে জাপানের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে মাস্টার্স শেষ করে ফ্রেঞ্চ অ্যাভাঙ্গার্ড সাহিত্যের ওপর পিএইচডি করতে প্যারিসের বিখ্যাত সোরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সরবন বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, তার বাবার অঢেল টাকা ছিল, তাই প্যারিসে তার জীবনযাপন ছিল অত্যন্ত বিলাসবহুল। প্যারিসে পৌঁছানোর পর তার আসল মুখোশ কি উন্মোচিত হয়েছিল? মানে প্রথম সুযোগেই যদি তাকে থামানো যেত, তবে হয়তো পরবর্তী এত বড় একটি ট্র্যাজেডি এড়ানো যেত। দুর্ভাগ্যবশত বাইরের দিক থেকে তার জীবন ছিল একদম স্বাভাবিক। সে নিয়মিত ক্লাসে যেত, লাইব্রেরিতে পড়ত। সহপাঠীদের চোখে সাগাওয়া ছিল খুব ভদ্র, লাজুক এবং অন্তর্মুখী একজন ছাত্র। কিন্তু ১৯৭৮ সালে, অর্থাৎ প্যারিসে আসার ১ বছরের মধ্যেই সে তার প্রথম অপরাধের চেষ্টা করে। কি করেছিল সে? এক ৭৩ বছর বয়সী জার্মান মহিলার অ্যাপার্টমেন্টে চুরি করে ঢুকে তাকে হত্যার চেষ্টা করে। কিন্তু মহিলাটি জেগে ওঠায় সাগাওয়া পালিয়ে যায়। সে এই ঘটনাটিকে কিভাবে নিজের কাছে ন্যায্যতা দিয়েছিল? সাগাওয়া এটিকে নিছকই একটি ব্যর্থ প্রেম হিসেবে উল্লেখ করেছিল। সে নিজেকেই বোঝাতো যে সে তাদের হত্যা করতে চায় কারণ সে তাদের গভীরভাবে ভালোবাসে। কি অদ্ভুত আর বিকৃত একটা যুক্তি! এরপর আসে ১৯৮১ সালের জুন মাস। সাগাওয়া সোরবন বিশ্ববিদ্যালয়ে একটি অ্যাডভান্সড ফ্রেঞ্চ সেমিনারে যোগ দিয়েছিল। সেখানেই তার পরিচয় হয় এক তরুণীর সাথে, যার পরিণতি আমাদের আজকের এই তথ্যানুসন্ধানের সবচেয়ে মার্মন্তিক অধ্যায়। এই তরুণীর পরিচয়টা আমাদের খুব সম্মানের সাথে বিস্তারিতভাবে তুলে ধরা উচিত, যাতে শ্রোতারা বুঝতে পারেন এই বিকৃত অপরাধের ফলে পৃথিবী কতটা সম্ভাবনাময় এক প্রাণকে হারিয়েছে। অবশ্যই। তরুণীর নাম রেনে হার্টেভেল্ট। ২৫ বছর বয়সী একজন অত্যন্ত মেধাবী ছাত্রী। নেদারল্যান্ডস থেকে আসা এই তরুণী জার্মান রোম্যান্টিক কবিতা নিয়ে কাজ করছিলেন। রেনে ছিলেন অত্যন্ত দয়ালু,
সাগাওয়া দীর্ঘ 6 মাস ধরে অত্যন্ত ভদ্র, লাজুক এবং সাহায্যপ্রার্থী ছেলের মুখোশ পরে রেনের সাথে বন্ধুত্ব করে তুলেছিল। সে রেনেকে কনসার্টে নিয়ে যেত, দামি রেস্তোরাঁতে খাওয়াত। নিজের ধনী পরিচয়ের সুবিধা নিয়ে রেনের মনে একটি ভরসার জায়গা তৈরি করেছিল। এই বিষয়টি শ্রোতাদের একটু গভীরভাবে ভাবা উচিত। আমরা সাধারণত ভাবি ইভিল বা শয়তান বলতে অন্ধকারে লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর দানবকে বোঝায়, যে সবসময় লাল সংকেত বা বিপদচিহ্ন নিয়ে আসে। ঠিক। কিন্তু বাস্তব হলো শয়তান অনেক সময় অত্যন্ত ভদ্র, মার্জিত পোশাকে, উজ্জ্বল আলোয় আলোকিত লাইব্রেরিতে আপনার পাশের চেয়ারটিতেই বসে থাকে। সে আপনার সাথে সাহিত্য নিয়ে আলোচনা করে। বিখ্যাত দার্শনিক হান্না আরেন্ট একেই বলেছিলেন দ্য ব্যানালিটি অফ ইভিল বা শয়তানির সাধারণত্ব। একদম নিখুঁত একটি তুলনা। 11ই জুন 1981 রেনেকে নিজের অ্যাপার্টমেন্টে ডাকে সাগাওয়া। সে একটি অত্যন্ত স্বাভাবিক অজুহাত দিয়েছিল। কি অজুহাত? সে রেনেকে বলেছিল, আমার একটি অ্যাসাইনমেন্টের জন্য জার্মান কবিতার উচ্চারণ বুঝতে হবে। তুমি কবিতা পড়বে আর আমি অনুবাদ করার জন্য সেটা আমার টেপ রেকর্ডারে রেকর্ড করব। উফ! রেনে এই প্রস্তাবে বিন্দুমাত্র সন্দেহ করেননি। তিনি টেপ রেকর্ডারের সামনে বসেছিলেন। তিনি পড়ছিলেন বিথোভেনের 9ম সিম্ফনির বিখ্যাত কবিতা, শিলারের লেখা ওড টু জয় বা আনন্দের প্রতি প্রার্থনা। একটু থামুন, এই কবিতার নির্বাচনটি ভাবলেও শিউরে উঠতে হয়। ওড টু জয় কবিতাটি মানবতা, মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার জয়গান গায়। আর সেই কবিতা পড়ার সময় তার পেছনে দাঁড়িয়েছিল এক মৃত্যু। রেনে যখন অত্যন্ত সাবলীল কণ্ঠে কবিতাটি পড়ছিলেন, ঠিক মাঝখানেই সাগাওয়া তার .22 ক্যালিবারের রাইফেল নিয়ে পেছন থেকে রেনেকে গুলি করে। কি ভয়ঙ্কর! রেনির সাথে সাথে টেবিলের ওপর লুটিয়ে পড়েন। আশ্চর্যের এবং ভয়ঙ্কর বিষয় হল, টেপ রেকর্ডারটি তখনও চলছিল। তাতে রেকর্ড হয়ে যায় সেই গুলির তীক্ষ্ণ শব্দ, রেনের পড়ে যাওয়া শব্দ এবং তারপরে সাগাওয়ার পৈশাচিক হাসির শব্দ। এটি শোনার পর সত্যি স্তব্ধ হয়ে যেতে হয়। এটিকে আর কোনোভাবে মানসিক অসুস্থতা বা ডাক্তারি টার্ম দিয়ে আড়াল করা যায় না। এটি নিখাদ, ঠান্ডা মাথার শয়তানি। এরপরের 48 ঘণ্টা সে যা করেছিল তা মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সে রেনের শরীরের বিভিন্ন অংশ রান্না করে খায়, ভবিষ্যতের জন্য কিছু অংশ ফ্রিজে জমিয়ে রাখে। ভাবা যায় না। এবং সবচেয়ে বিকৃত বিষয়টি হল, সে রীতিমতো একজন ফুড ক্রিটিক বা সমজদারের মতো মাংসের স্বাদ কেমন তার নোট বা রিভিউ লিখে রাখে। মানে একটা মানুষের শরীর নিয়ে রিভিউ? হ্যাঁ। এরপর আসে 13ই জুন। সাগাওয়া 2টি বড় স্যুটকেসে রেনের অবশিষ্ট দেহাংশ ভরে প্যারিসের বোয়াদে বোলন পার্কের একটি লেকে ফেলতে যায়। এত নিখুঁত পরিকল্পনা করে 6 মাস ধরে যেই জালের বিস্তার করল, সে কি শেষ পর্যন্ত পার পেয়ে যাচ্ছিল? সাগাওয়ার দম্ভ এবং অহংকার এতটাই বেশি ছিল যে সে ওই স্যুটকেসগুলো থেকে নিজের নাম ও ঠিকানার ট্যাগ সরাতেই ভুলে গিয়েছিল। সত্যি? হ্যাঁ। লেকটি যথেষ্ট গভীর না হওয়ায় স্যুটকেসগুলো ভাসতে থাকে এবং সে ওগুলো ফেলেই ট্যাক্সি নিয়ে পালিয়ে যায়। ওই ট্যাক্সি চালক এবং পার্কের দর্শনার্থীরা পুলিশকে খবর দেয়। স্যুটকেসে থাকা ট্যাগের সূত্র ধরে মাত্র 4 ঘন্টার মধ্যে পুলিশ তাকে তার অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করে। তার ফ্রিজ থেকে উদ্ধার হয় রেনের দেহাংশ। এরপর তো শুরু হয় বিচারের নামে সেই চরম আইনি প্রহসনের অধ্যায়। পুরো পৃথিবী দেখল আন্তর্জাতিক আইনের এক ভয়ঙ্কর ফাঁকফোকর। এই আইনি ফাঁকফোকর বা লুপহোলটি কিভাবে কাজ করেছিল তা গভীরভাবে বোঝা প্রয়োজন। 1983 সালে ফ্রেঞ্চ আদালতে তার বিচার শুরু হয়। সাগাওয়ার অত্যন্ত ধনী বাবা জাপানের সবচেয়ে দামি আইনজীবীদের নিয়োগ করেন। ফ্রেঞ্চ চিকিৎসকরা তাকে পরীক্ষা করে বলেন, সে যখন অপরাধটি করেছিল তখন সে সম্পূর্ণ মানসিকভাবে অপ্রকৃতিস্থ বা ইনসেইন ছিল। ফ্রেঞ্চ আইন অনুযায়ী কোনো পাগল বা অপ্রকৃতিস্থ মানুষের বিচার করা যায় না। কি বলছেন এসব? তাই আদালত তার ওপর থেকে সব ক্রিমিনাল চার্জ বা অপরাধের অভিযোগ তুলে নেয় এবং তাকে একটি কড়া পাহারার মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। অর্থাৎ ফ্রান্সের চোখে সে আর কোনো খুনি রইল না, সে হয়ে গেল একজন মানসিক রোগী। ঠিক তাই। এরপর তার বাবা ফ্রেঞ্চ মিডিয়া এবং কূটনীতির সাহায্যে তাকে জাপানে ফেরত আনার ব্যবস্থা করেন। 1984 সালে তাকে জাপানে ফেরত পাঠানো হয় এবং টোকিওর মাতসুয়াওয়া হাসপাতালে ভর্তি করা হয়। আচ্ছা। এখানে আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। জাপানের সেরা মনোরোগ বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করে বলেন সে সম্পূর্ণ সুস্থ, তার কোনো মানসিক রোগ নেই। তারা ফ্রেঞ্চ চিকিৎসকদের রিপোর্ট বাতিল করে বলেন, সাগাওয়ার শুধু একটি চরম বিকৃত ব্যক্তিত্ব আছে, কিন্তু সে পাগল নয়, সে ভালো মন্দের পার্থক্য বোঝে।
তার মানে জাপানি চিকিৎসকরা স্বীকার করে নিলেন যে সে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে খুনটি করেছে। তাহলে তো জাপানের তাকে জেলে পাঠানো উচিত ছিল। এখানেই আন্তর্জাতিক আইনের সেই বিশাল ব্যর্থতাটি সামনে আসে। জাপান পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে তুলতে চাইল, কিন্তু এর জন্য তাদের ফ্রেঞ্চ পুলিশের সংগ্রহ করা প্রমাণগুলো দরকার ছিল। জাপান ফ্রান্সের কাছে প্রমাণের নথিপত্র চাইল। তো ফ্রান্সকে দিল না সেটা? না, ফ্রান্স সরকার তা দিতে অস্বীকার করল। ফ্রান্সের যুক্তি ছিল, আমাদের দেশে তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে, সে আমাদের দেশে আর অপরাধী নয়, তাই আমরা কোনো সিল করা আইনি নথি হস্তান্তর করতে পারব না। এটি অবিশ্বাস্য। মানে ফ্রান্স তাকে পাগল বলে অভিযোগ তুলে নিল, আর জাপান তাকে সুস্থ বলে হাসপাতাল থেকে বের করে দিল, কিন্তু ফ্রান্সের প্রমাণ ছাড়া জাপান তাকে স্ক্যান্ডেলও ফেলতে পারল না। একটি পারফেক্ট ক্যাটাস্ট্রফিক স্টর্ম অফ বিউরোক্রেসি। একেবারে নিখুঁত বলেছেন। জাপানে তার বিরুদ্ধে কোনো নতুন অভিযোগ ছিল না, আর প্রমাণ ছাড়া পুরনো অভিযোগেও বিচার করা যাচ্ছিল না। ফলে জাপানে আসার মাত্র 15 মাসের মাথায় এই ভয়ঙ্কর খুনি বিনা সাজায় সম্পূর্ণ মুক্ত মানুষ হিসেবে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। কি করে মেরে তার শরীর কেটে খেয়ে মাত্র 15 মাসে মুক্তি? এই আইনি ব্যবস্থার প্রতি চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর রেনির পরিবারের কি পরিণতি হলো, যে বাবা মা তাদের এত মেধাবী একটি মেয়েকে প্যারিসে পাঠিয়েছিলেন পড়াশোনা করতে? রেনের পরিবারের পরিণতি অত্যন্ত মর্মান্তিক, যা সাধারণত এই ধরনের সত্য ঘটনার আলোচনায় হারিয়ে যায়। রেনের বিজ্ঞানী বাবা এই শোক সহ্য করতে না পেরে নিজের কাজ ছেড়ে দেন। তিনি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তার মা, যিনি একজন শিল্পী ছিলেন, তিনি চিরতরে ছবি আঁকা বন্ধ করে দেন। উফ। সবচেয়ে দুঃখজনক ঘটনাটি ঘটে 1992 সালে। রেনির ছোট বোন মাটিল্ডা এই অবিচার মেনে নিতে না পেরে আত্মহত্যা করেন। কি ভয়ঙ্কর! তিনি তার সুইসাইড নোটে লিখে যান, আমার বোনের খুনি যেখানে টিভিতে এসে ইন্টারভিউ দেয়, সেলিব্রিটি হয়ে ঘোরে, সেই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। আর অন্যদিকে সাগাওয়া তার এই অপরাধকে পুঁজি করে ইন দ্য ফগ নামে একটি বই লেখে, যার 2 লক্ষ কপি শুধুমাত্র জাপানেই বিক্রি হয়। সে একাধিক ম্যাগাজিনে কলাম লিখেছে। একটি কমিক বই বা মাঙ্গাও বের হয়েছিল তার এই অপরাধ নিয়ে। এটা জাস্ট ভাবা যায় না। সে কখনো নিজের অপরাধের জন্য এক বিন্দু অনুশোচনা করেনি। উল্টো সে দাবি করেছিল, রেনেকে খাওয়ার মাধ্যমে সে তাকে নিজের ভেতরে অমর করে রেখেছে। অবশেষে 2022 সালের নভেম্বরে 73 বছর বয়সে সাগাওয়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এখানে একটি কথা অত্যন্ত জোরালোভাবে বলা প্রয়োজন। এই যে অবিচারের কথা আমরা শুনলাম, এর জন্য শুধু সাগাওয়া এটাই অপরাধী নয়। যে সমাজ তার লেখা বই 2 লক্ষ কপি কিনেছে, যে চ্যানেলগুলো তাকে টিভিতে কাজের সুযোগ দিয়েছে, যারা তার সাথে রাস্তায় দাঁড়িয়ে হাসি মুখে সেলফি তুলেছে এবং তার এ নারকীয় অপরাধকে বিনোদনে পরিণত করেছে, সেই সমাজ, সেই মানুষরাও সমানভাবে দোষী। সমাজের এই দায়বদ্ধতা কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই তথ্যানুসন্ধান শেষ করার আগে শ্রোতাদের চিন্তার জগতে একটি অত্যন্ত কঠিন প্রশ্ন রেখে যেতে চাই। যাকে ফ্রেঞ্চ আদালত পাগল বলল আর জাপানি আদালত সুস্থ বলল, সে আন্তর্জাতিক আইনের ফাঁক গলে 36 বছর সেলিব্রিটি হয়ে বাঁচল। এটি কি কোনোভাবে ন্যায় বিচার হতে পারে? ঠিক। শ্রোতাদের নিজেদের কাছে প্রশ্ন করা উচিত, যদি এমন ঘটনা আমাদের দেশে ঘটত, আমাদের আইনি ব্যবস্থা বা আমাদের সমাজ কি তাকে এভাবেই মুক্তি দিত? আমরা কি তার লেখা বই কিনে তাকে তারকা বানাতাম? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি। আর সবশেষে একটি বিষয় জানিয়ে রাখি, যা শুনলে হয়তো কিছুটা হলেও মানবতার ওপর বিশ্বাস ফিরে আসে। রেনের পরিবার আজও প্রতি বছর 11ই জুন কোনো মিডিয়ার উপস্থিতি ছাড়াই অত্যন্ত নীরবে পারিবারিকভাবে রেনের সেই প্রিয় কবিতা ওড টু জয় পড়ে থাকে, স্মরণ করেন। সেই কবিতা যা সেদিন অসমাপ্ত রয়ে গিয়েছিল। আজকের এই গভীর এবং অন্ধকার আলোচনা শোনার পর রাতে যদি আপনাদের ঘুম ভেঙে যায়, তবে শ্রোতাদের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ, ইসেই সাগাওয়া নামক সেই অপরাধীর কথা না ভেবে 25 বছর বয়সী সেই মেধাবী দয়ালু তরুণী রেনে হার্টওয়েল্টের নাম মনে রাখবেন। শয়তানকে নয়, আসুন আমরা ভিকটিমকে স্মরণ করি। আজকের তথ্যানুসন্ধান এখানেই শেষ করছি।